এমনও হয়েছে যে তাদেরকে লোকজন তাড়া করেছে। এসএমসির যেটা বিগেস্ট অ্যাচিভমেন্ট যে এটাকে আসলে প্রতিটা মানে দোকানে অ্যাভেলেবল করে। আমাদের যে আয় উপার্জন সেটা কিন্তু আমরা আসলে মানুষের কল্যাণেই আবার ব্যয় করি, আমাদের কনজিউমারদের নকল পণ্য থেকে দূরে রাখতে পারি। সামাজিক বিপণনই আমাদের আসলে ব্রেড অ্যান্ড বাটার, ইটস ইন আওয়ার ব্লাড। বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টিতে আপনাদের স্বাগত জানাই। স্বাধীনতার পর বাংলাদেশের জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের যে দীর্ঘ সংগ্রাম, তার মাঝেই নীরবে পরিবর্তনের গল্প লিখে এসেছে সোশ্যাল মার্কেটিং বা সামাজিক বিপণন। গত কয়েক দশক ধরে পরিবার পরিকল্পনা থেকে শুরু করে শিশু পুষ্টি, মাতৃস্বাস্থ্য, স্যানিটেশন, এমনকি আধুনিক ফার্মাসিউটিক্যালস সহ বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এসএমসি। আজকের অন্তর্দৃষ্টিতে অতিথি হিসাবে আছেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসির। কিভাবে একটি প্রতিষ্ঠান একসঙ্গে ব্যবসা, ব্র্যান্ড এবং সামাজিক প্রভাব এই তিনটিকেই এগিয়ে নেয়, সেই অগ্রযাত্রার গল্প শুনবো তার কাছ থেকে। আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আমরা আসলে জানতে চাইবো যে এসএমসির যে প্রতিষ্ঠা দর্শন, প্রাতিষ্ঠানিক কাঠামো ও পরিচালনা পদ্ধতি, এগুলো আসলে কিভাবে গড়ে উঠেছিল, সেই শুরুর গল্পগুলো যদি আমাদের একটু বলতেন। গল্পটা শুরু খুব ছোট পরিসরে। 75-এর আপনার বাংলাদেশের জনসংখ্যা যখন একটা বিস্ফোরণের মুখে, তখন টোটাল ফার্টিলিটি রেট, যেটাকে সংক্ষেপে টিএফআর বলে, দ্যাট ওয়াজ অ্যাবাভ 7, উইচ ওয়াজ অ্যালার্মিং। সো এটাকে টু ব্রিং ইট আন্ডার কন্ট্রোল, ইউএসএইড ফান্ডেড একটা ছোট প্রজেক্ট, এফপিএসএমপি, ফ্যামিলি প্ল্যানিং সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট, এই নামেই আসলে কার্যক্রমটা শুরু হয়। এবং প্রাইমারিলি কন্ট্রাসেপটিভ ডিস্ট্রিবিউশন এবং অ্যাডাপশন, সেখানে ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হিসাবে এখনও অনেক, আমরা যারা ওই সময় বড় মনে আছে যে রাজাকণ্ড, মায়াবরী, হ্যাঁ। সো সেইখান দিয়েই আসলে সেই দুটো পণ্য দিয়েই যাত্রা শুরু। তবে আসলে যেটা অন্তর্নিহিত বা কি বলবো, যে ইন্ট্রিনজিক যে গোলটা ছিল, সেটা হচ্ছে যে জনমানুষের জীবনের মানের সার্বিক উন্নয়ন। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ দ্য হোল ইনিশিয়েটিভ স্টার্টেড। এবং সোশ্যাল মার্কেটিংয়ের যেটা মূল মন্ত্র, যে বিহেভিয়ার চেঞ্জ, মানুষের এই পরিবর্তন আনার জন্য যে কমিউনিকেশন প্রয়োজন, বিসিসি যেটাকে সংক্ষেপে বলা হয়, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, সেটার উপরে ভর করেই কিন্তু এসএমসির সমস্ত কার্যক্রম ওখান থেকে শুরু। এবং আজ ধরেন 50 বছর পরে আজকেও কিন্তু আমরা সেই জিনিসটাই কন্টিনিউ করে যাচ্ছি। সো আমাদের যে মূল কি বলবো, যে চালিকা শক্তি, সেটা হচ্ছে যে আমরা যা কিছুই করি না কেন, সেটা যেন মানুষের জীবনের সার্বিক মান উন্নয়নে একটা ইনফ্লুয়েন্স রাখে বা প্রভাব ফেলে। সেটাই আসলে এসএমসির যে 50 বছর আগে যেভাবে শুরু করেছিল, আজও তার ধারাবাহিকতা বজায় আছে। আমরা যদি সময়টা বিবেচনায় নিই, 75 আপনি বললেন, 74 বা 75 সময়কালে এই যে পরিবার পরিকল্পনার যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো নিয়ে যে মুক্তভাবে একটা আলোচনায় আসা, সেই বিষয়টা তো একটা সামাজিক ট্যাবুর মতন ছিল। সেইটা আসলে সেই সেই জিনিসটা ভাঙতে কীরকম অভিজ্ঞতাদের মধ্যে দিয়ে গেছে এসএমসি? এই ব্যাপারে আমার আসলে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, বাট কোম্পানিতে যারা দীর্ঘদিন আছেন, হ্যাঁ, তাদের সাথে, তাদের কাছ থেকে আমি যা শুনেছি সেটার কিছুটা আমি শেয়ার করতে পারি। যে এমনও হয়েছে যে তাদেরকে লোকজন তাড়া করেছে ওই সময়টাতে। আচ্ছা। হ্যাঁ, দোকানে পণ্য নিয়ে গেলে কথা বলতে চায়নি, বা যে দোকানে আসা নিষেধ। তো সেখান থেকে আজকে আপনি যখন দেখবেন যে কোনো ফার্মেসিতে গেলে আমাদের পণ্যগুলো, কন্ট্রাসেপটিভ কন্ডোমই হোক বা পিলই হোক, ইটস ক্লিয়ার, মানে ক্লিয়ারলি ভিজিবল। ওই সময় তো মুদির দোকানেও পাওয়া যেত এগুলো? না না না, আচ্ছা। তখন মানে এমনকি ফার্মেসিতে প্লেস করার জন্য অনেক কসরত করতে হতো। হ্যাঁ, এইসব গল্প বললে অনেক লম্বা হবে। বা জিনিসটা যেটা হয়েছে যে আসলে ওই সময় যারা আমাদের সহকর্মী ছিলেন, এবং তাদের মধ্যে এখনও অনেকে কোম্পানিতে কর্মরত আছেন, তাদের কাছ থেকে যেটা আমি শুনেছি, তাদের মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে দে ওয়ার সো কমিটেড যে আমরা আসলে we will make this happen because this is essential for the
ওভারঅল প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। রাইট। দেশের সমৃদ্ধ দেশ গড়ার জন্য আসলে ওনাদের যে কি বলবো যে আনওয়েভারিং কমিটমেন্ট, জি। তার উপরে ভর করেই কিন্তু ওনারা যে সমস্ত সামাজিক যে প্রতিবন্ধকতা বা তাদের এমনকি তাদের ব্যক্তিগত নিরাপত্তার যে ঝুঁকি, সেগুলোকেও কিন্তু ওনারা মানে কংগ্রিজেন্সে না নিয়ে যে পারসিস্টেন্স গত 50 বছরে এসছে, তার ফল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ফার্টিলিটি একটু আগে যেটা বলছিলাম আমি, এখন কিন্তু এটা 2-এর কাছাকাছি চলে এসছে। তো 7 থেকে 2-এ আসা এটা কিন্তু বিগ অ্যাচিভমেন্ট। সো এই দিস নাম্বার অ্যাকচুয়ালি টেলস দ্য স্টোরি যে আসলে এই যে ট্রান্সফরমেশনটা, এবং এর মূলে কিন্তু সেই যেটা বলেছিলাম বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন, মানুষকে সাথে মিশে তাকে বোঝানো, তার সাথে মিশে যে আসলে আপনার জন্য এটা ভালো, এই জিনিসটা আমরা এতদিনে কিছুটা হলেও মানে উই হ্যাভ লং ওয়ে টু গো, বাট উই হ্যাভ কাম আ লং ওয়ে। পরিবার পরিকল্পনার যে কর্মসূচি দিয়ে যে শুরু করলেন, তারপরে ধীরে ধীরে এসএমসি বৃহত্তর জনস্বাস্থ্য উদ্যোগে পরিণত হয়েছে। এই রূপান্তরের পেছনে কি কি বড় সিদ্ধান্ত ও অভিজ্ঞতা কাজ করেছে? প্রথমে যেটা বলেছিলাম যে আসলে আমাদের যে কোর ফিলোসফি, সেটা হচ্ছে যে মানুষের সার্বিক মানের জীবন উন্নয়ন। দেখেন আমরা 75-এ শুরু করলাম জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কাজ। 80-র দশকের মাঝামাঝি এসে দেখা গেল যে ডায়রিয়া বাংলাদেশে একটা মহামারী হিসাবে অনেক মানুষের জীবন হানি হচ্ছে। সো এইটাকে শিশু বলেন, মানে শিশু তো ছিলই, মানে শিশুর কথা জন্য বলছেন যে আমাদের একটা ট্যাগলাইন ছিল 1000 শিশুর জীবন বাঁচায়, এসএমসি রোড স্যালাইন। এইটা মানে অনেক পরিচিত একটা বিজ্ঞাপন। বাট ওভারঅল যেটা ছিল যে দেখেন এই যে মানে এটাও কিন্তু আরেকটা বিগ কি বলবো যে স্টেপিং স্টোন, যেখানে আমরা তখন ডায়রিয়ার যে মহামারী সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্যে এসএমসির যে উদ্যোগটা, সেটা ছিল ওর স্যালাইন। তখন কিন্তু আপনাকে ওই যে আপনার টিভিতে অ্যাড আমাদের যদি খেয়াল করে থাকেন, যে মনে থাকে অনেকে যে এক মুঠ গুড়, 1 চিমটি লবণ, আধা 1 জগ পানিতে ঘুটা, রাইট? সো সেটা কিন্তু আসলে 1 নাম্বার হচ্ছে যে এটার মিক্সিংয়ের অনেক রকম সমস্যা হতে পারতো, এবং সব যে উপাদানগুলো সবসময় মানে অ্যাভেলেবল নাও থাকতে পারে। সো এই ইস্যুটাকে দূর করার জন্যে এসএমসি, WHO এবং ICDDRBর যৌথ উদ্যোগে এখনকার যে ওর স্যালাইন যে প্যাকেটটা দেখছেন আপনি, যে এই প্রোডাক্টটা তখন ডেভেলপ করা হয়। এবং এসএমসির যেটা বিগেস্ট অ্যাচিভমেন্ট বা যেটা আসলে উই আর ভেরি প্রাউড অফ, সেটা হচ্ছে যে এটাকে আসলে প্রতিটা মানে দোকানে অ্যাভেলেবল করে, যে মানুষ চাইলেই যেন যখন তার প্রয়োজন সেটা পায়। সো যে বাংলাদেশের আনাচে কানাচে আপনি যেখানে যাবেন, হ্যাঁ, যে ওর স্যালাইন আসলে পাওয়া যায়। সো এই যে কাজটা, এই সহজলভ্য, মানে ইটস অ্যাক্সেসিবল এবং অ্যাভেলেবল এভরিওয়্যার। সো দ্যাট ওয়াজ দি নেক্সট ট্রান্সফরমেশন। সো দেখেন কন্ট্রাসেপটিভ, এরপর আসলো হচ্ছে আপনার ওরাল স্যালাইন, এরপরে আমরা মেনস্ট্রুয়াল হাইজিন, সেটা নিয়ে আমরা প্রচুর এখনও কাজ করে যাচ্ছি। সো একটার পর একটা আসলে ওই যে মানুষের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্টের জন্য যেই উদ্যোগগুলো নেওয়া দরকার, আমরা ওই ইন্টারভেনশনগুলোর দিকেই একটার পর একটা কাজ করে যাচ্ছি আর কি। এই যে সামাজিক বিপণনে এসএমসির যে সাফল্য, সেটা আজকে আন্তর্জাতিক একটি মডেল হিসেবেই চিহ্নিত। এই মডেল টিকিয়ে রাখার মূল শক্তি কি বলে মনে করেন? আর কোনো আচরণগত অন্তর্দৃষ্টি বা অপারেশনাল প্র্যাকটিস এখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে মনে করেন? মডেলের ক্ষেত্রে যদি আপনি বলেন, যেটা এসএমসি, আমার মনে হয় যে একটা জিনিস আমরা অন্তত গর্বিতভাবে দাবি করতে পারি, যে আমরা 3টা জিনিস, একটা হচ্ছে যে আমাদের পণ্যের গুণগত মান, একটা হচ্ছে যে এটাকে আপনার যথাযথ, যেটাকে বলে যে ভ্যালু ফর মানি, যে রাইট প্রোডাক্ট অ্যাট দ্য রাইট প্রাইস। আমি এমন একটা পণ্য তৈরি করলাম মান ঠিক রাখতে, যেটা আসলে আমার ক্রয় সামর্থ্যের বাইরে। সো এই ব্যালেন্স। এবং তৃতীয়ত হচ্ছে যে মানের পণ্যের দাম, এবং তার সাথে সাথে যে এখান থেকে
স্বনির্ভর হওয়ার, সাস্টেইনেবল হওয়ার জন্য যে আমরা যে দেখেন যে প্রফিটেবিলিটি, সো এই তিনটার যে ব্যালেন্স, এই তিনটার ব্যালেন্স আই থিঙ্ক এসএমসি খুব সাফল্যজনকভাবে অর্জন করেছে। এবং আমাদের যে উন্নয়নমূলক কার্যক্রম বা যেটাকে আমরা ফিলান্থ্রফিক বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি বলি, সেটা কিন্তু সিংহভাগ আমাদের নিজস্ব এই অর্জিত প্রফিট থেকেই পরিচালিত হয়। সো অন্যান্য যে ধরেন যে অর্গানাইজেশনের যারা ধরেন এই ধরনের ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল রিসোর্সের উপরে ডিপেন্ডেন্ট, ওয়ারেজ আমাদের পূর্বসূরীরা দে হ্যাড দ্য ভিশন যে আসলে আমাদের সেলফ সাস্টেইনড একটা অপারেশন থাকতে হবে। তো সেখান থেকেই কিন্তু এসএমসি এন্টারপ্রাইজের জন্ম। সো এসএমসি এন্টারপ্রাইজ 2014 সালে কেম ইন টু এক্সিস্টেন্স। সো এসএমসি এন্টারপ্রাইজের থেকেই আমরা আমাদের যে জনকল্যাণমূলক যত কাজ করি সেটার যে রিসোর্স প্রয়োজন সেটা কিন্তু আমরা মোটামুটি ইন্টারনালি জেনারেট করি। সো এই যে ভার্চুয়াস সাইকেল, দ্যাট ইজ হোয়াট মেড এসএমসি হোয়াট ইট ইজ টুডে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন যে ভারসাম্য রক্ষা করা, মুনাফা তারপরে সামাজিক। তো এই যে ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে এটা সফল হলেন, এই একটা জিনিস আমি একটু জানতে চাই। আর আপনি সর্বশেষ যেটা বললেন যে 1984-তে আপনি আপনারা সোশ্যাল এন্টারপ্রাইজ, যেটা এসএমসি এন্টারপ্রাইজ শুরু করলেন 2014 সালে, যে সোশ্যাল মার্কেটিং কোম্পানির যে এন্টারপ্রাইজ শুরু করলেন, এইটা এত বছর পরে আসলে প্রয়োজনের তাগিদটা কি ছিল? প্রথম প্রশ্ন হচ্ছে ভারসাম্য। ভারসাম্যর ক্ষেত্রে আসলে দেখেন যে জিনিসটা হচ্ছে যে আপনার ফিলোসফিটা কি, যে আমাদের যে আয় উপার্জন সেটা কিন্তু আমরা আসলে মানুষের কল্যাণে আবার ব্যয় করি। যেহেতু আমাদের স্ট্রাকচারটা এরকম, আমাদের কোম্পানির কোনো মালিক নাই। সো এমপ্লয়িরাই আসলে কোম্পানির মালিক, এবং আমাদের যে অর্জিত লভ্যাংশ এটা কিছুটা জনকল্যাণমূলক কাজে বা সিংহভাগ জনকল্যাণমূলক কাজে যায়, এবং বাকিটা আপনার ব্যবসা পরিচালনার কাজে ব্যয় হয়। এখানে কোনো ব্যক্তিগত মুনাফার কোনো সুযোগ নেই। সো এটা একটা। আর দ্বিতীয়ত যেটা বললাম যে আসলে আমাদের যে পণ্যগুলো দেখবেন যে আমাদের পণ্যগুলো আমরা মানুষের প্রয়োজনীয় পণ্য আমরা বিপণন করি, মানে চাহিদাটা কি সেটা আপনাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা মানুষের প্রয়োজনটা বোঝার চেষ্টা করি। অপ্রয়োজনীয় ধরেন জিনিস যেটা আসলে কি বলবো যে কনজিউমার গুডসে তো অনেক রকম, আমরা আমাদের পণ্যগুলো মোরলেস এসেনশিয়ালস। সো এইখানে এটা কোনো না কোনোভাবে আপনার জীবন মানের একটা মৌলিক চাহিদা পূরণ করে। তো সেখান থেকেই আসলে, এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট কনসিডারেশন আমাদের জন্য সেটা হচ্ছে যেন এটা আপনার ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে থাকে। তো এই দুটা করতে যে আমাদের উই হ্যাড টু ইনোভেট লট, যে কেননা এর মধ্যে কিন্তু আমাকে আবার প্রফিটেবিলিটিটা এনশিওর করতে হচ্ছে, সো দ্যাট আমরা উই ক্যান কিপ গোয়িং। হ্যাঁ, আর এই ভাবনাটা এসছে যে দেখেন উই কুড ফোরসি যে আমাদের পূর্বসূরি যারা ছিলেন, আমাদের বোর্ড ডাইরেক্টর যারা আমাদের পলিসি লেভেলে আমাদের নির্দেশনা দেন, ওনাদের দূরদর্শিতার যেটা ছিল যে ডোনার ডিপেন্ডেন্সি থাকলে একসময় না একসময় কিন্তু ইট ইজ গোয়িং টু ড্রাই আউট। তো তখন আমরা কি করে আমাদের অস্তিত্বটা কন্টিনিউ করব। তো সেখান থেকেই আসলে এসএমসি এন্টারপ্রাইজের সূচনা। আপনি কিছুটা বলেছেন, তারপর আমি একটু ধরন সম্পর্কে জানতে চাইবো যে এই যে বাজারের ব্র্যান্ড হিসাবে যে এক ধরনের বিশ্বাসযোগ্যতা এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তৈরি করেছে, সেইটা আসলে কি ধরনের মান নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি ও কমপ্লায়েন্স কাঠামোর মাধ্যমে আসলে গড়ে উঠলো, আর কোনো নির্দিষ্ট উদাহরণ এক্ষেত্রে যদি দিয়ে বলতেন আর কি। প্রথমে আমি যেটা আপনার এক্সপ্লেনের চেষ্টা সেটা হচ্ছে যে আসলে একটা ব্র্যান্ড কি। ব্র্যান্ড হচ্ছে যে এমন একটা নাম যাকে আপনি বিশ্বাস করতে পারেন, যার একটা বিশ্বাস কেন করবেন, বিকজ আপনি যতবার যে ব্যবহার করবেন প্রতিবারই আপনার একটা মানে ইউ হ্যাভ এ সিমিলার এক্সপিরিয়েন্স, যে আজকে ভালো কালকে খারাপ, অথবা আজকে পাওয়া যাচ্ছে কালকে পাওয়া যাচ্ছে না, আজকে একদম কালকে আরেক দাম। এইগুলোর ভেতরে যে কনসিস্টেন্সি, যে কোয়ালিটি, আপনাকে একটা কনসিস্টেন্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি প্রতিনিয়ত পাচ্ছেন, এটা আপনার হাতের নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে, এটা একটা কনসিস্টেন্ট দামে ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে,
সো এই যে কনসিডারেশন, এইটা যদি আপনি বছরের পর বছর মেনটেন করতে পারেন, তখনই কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, মানুষকে বিশ্বাস করতে শুরু করে। আপনি কাকে বিশ্বাস করেন? যার কাছ থেকে আপনি একটা প্রেডিক্টেবল বিহেভিয়ার পাবেন, প্রেডিক্টেবল রেসপন্স পাবেন। সো এসএমসির পণ্যগুলো আপনি দেখেন যে আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা এমনভাবে মার্কেটে বিপণন করি যে এটার মান নিশ্চিত। এখানে আমাদের ধরেন কোনো একটা কাঁচামালের দাম বেড়ে গেল, তো সেই ক্ষেত্রে অনেকেই হয়তো মুনাফাটা ঠিক রাখার জন্য ওখানে কম্প্রোমাইজ করেন। আমাদের ক্ষেত্রে আমরা সেটা কখনোই করি না। সো এই যে মানের ধারাবাহিকতা, এই যে আপনার একটা মূল্যের ধারাবাহিকতা আপনার হাতের কাছে পাওয়া, তো এই সব কিছু আমাদের প্রতিটা ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই কোর ভ্যালুগুলা ট্রু। এই কারণেই এসএমসির যে কোনো পণ্যের উপরে মানুষের যে আস্থা, এই আস্থা কিন্তু একদিনে গড়ে ওঠেনি, এটা গত 50 বছরে গড়ে উঠেছে। সো এসএমসির যে কোনো পণ্য আমরা বাজারে দিলে আমাদের যারা কনজিউমার আছেন তারা বিশ্বাস করেন যে এটা একটা, ইটস নট দ্য বেস্ট, বাট এটা ইট ইজ অফ দ্য রাইট কোয়ালিটি। কিন্তু সেক্ষেত্রে তো নকল পণ্য একটা প্রতিবন্ধকতা আমরা যতদূর জানি। তো এই যে নকল বা নিম্নমানের যে পণ্য, এগুলোর বিরুদ্ধে এসএমসি এন্টারপ্রাইজ কি ধরনের স্থায়ী ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়েছে, আর এর ফল কি পাচ্ছেন কিনা বা কতটুকু বাস্তবসম্মত ফল পাচ্ছেন? নকল পণ্য দেখেন, আপনি যখনই কোনো ব্র্যান্ড মার্কেটে দাঁড়িয়ে যায় তার নকল হওয়া স্বাভাবিক, এটা দ্যাট ইজ ন্যাচারাল কনসিকুয়েন্স। সো নকলের ক্ষেত্রে যদি আমি খুব রিসেন্ট এক্সাম্পল দিই, যে আমাদের মার্কেটে এই মুহূর্তে বাংলাদেশে নকল কন্ডোমের প্রচুর ছড়াছড়ি। সো এই নকল কন্ডোমের ভিতরে আমরা যে ব্যাপারে আমরা জনসচেতন তৈরি করার জন্যে প্রচুর কাজ করেছি, যার ফলে কিন্তু এটার ব্যবহার কমে আসছে। সো মানুষজন সচেতন হচ্ছেন এবং এটা মানে ওটার কি বলবো যে ব্যাপ্তিটা কমে আসছে নকল কন্ডোমের। দ্বিতীয়ত আরেকটা এক্সাম্পল আমি দিতে চাই, সেটা হচ্ছে যে ওরসালাইন আমাদের এসএমসির সবচেয়ে বড় ব্র্যান্ড। তো এটারও বিভিন্ন রকম মানে নকল বলেন, লুকালাইক বলেন যে তো সেটার থেকেও যেন আমরা মানুষ বিভ্রান্ত না হয়, আমরা গত বছর আমাদের নতুন প্যাক লঞ্চ করেছি নতুন ডিজাইনে। জি, তো সরি, এই বছরই তো লঞ্চ করেছি, গত বছর এই বছরই লঞ্চ করেছি। সো সেটাও কিন্তু ইজ অ্যানাদার ইনিশিয়েটিভ। সো এইভাবে আমরা আসলে যে একটা তো সচেতনতা তৈরি করা, দ্বিতীয়ত হচ্ছে যে প্রোডাক্টটাকে রিফ্রেশ করা, সো দ্যাট আমরা আমাদের কনজিউমারদের নকল পণ্য থেকে দূরে রাখতে পারি। এই নকল পণ্য নিয়ে কনজিউমারদের এন্ড থেকে কোনো ধরনের বড় অভিযোগ বা উল্লেখযোগ্য কোনো এরকম কিছু পেয়েছেন কখনো? আসলে আমাদের দেশের ফ্রেমওয়ার্কটা এখনো ওইভাবে আমাদের প্রোটেকশন দিতে পারে না, বাট আমরা যখনই কোনো অভিযোগ পাই সেটা আমরা ইনভেস্টিগেট করি এবং মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে, তারপরে আপনার যারা রেগুলেটরি অথরিটি আছেন ওনাদের সহায়তায় আমরা কারেক্টিভ অ্যাকশন নেওয়ার মতো যতখানি সম্ভব চেষ্টা করি সাধ্যমতো। এসএমসির যে বাণিজ্যিক কার্যক্রম থেকে শুরু করে অর্জিত যে মুনাফা, সেটা সামাজিক স্বাস্থ্য কর্মসূচিতে আপনি বলছিলেন যে পুনর্বিনিয়োগ করা হয়। এই মডেলটা তো অনেকটাই সামাজিক ব্যবসার মডেলের একটা কাছাকাছি। আপনারা কি নিজেদের কার্যক্রমকে সামাজিক ব্যবসার যে মডেল হিসেবে দেখেন কিনা? আমাদের নামের মধ্যেই উত্তর আছে, সোশ্যাল মার্কেটিং কোম্পানি। সো সামাজিক বিপণনই আমাদের আসলে ব্রেড অ্যান্ড বাটার, ইটস ইন আওয়ার ব্লাড। এবং আমাদের কার্যক্রম আসলে গ্রাসরুট লেভেলে অনেক বেশি বিস্তৃত, এবং আমাদের পণ্য ধরেন যেটাকে মানে পেরি আরবান যেটাকে আমরা বলি, বা সেমি আরবান, রুরাল এরিয়াতে আমাদের কাজের ব্যাপ্তি অনেক গভীরে। আর দ্বিতীয়ত হচ্ছে কি ধরনের সমস্যা হচ্ছে যে আসলে এসএমসি অ্যাজ এ কোম্পানি আমরা উই আর অ্যাবসোলুটলি কমপ্লায়েন্ট। তো কমপ্লায়েন্সের কারণে যত রকম ভ্যাট ট্যাক্স যা দেওয়ার আমরা সব কিন্তু আইনানুগভাবেই সব কিছু মেনে চলি। ওয়ারেস আমাদের কম্পিটিটররা কিন্তু সবসময় এই ব্যাপারগুলোতে কিছু না কিছু সুযোগ নেয়। তো যার ফলে আমরা উই আর কম্পিটিং অন আ
অসম প্রতিযোগিতার সম্মুখীন আমরা, হুম, বাট আমাদের যেহেতু উদ্দেশ্য একটু আলাদা, তো সেই হিসাবে আমরা এখনো নেক টু নেক কম্পিটিশন করে টিকে আছি, এবং আমাদের যে ক্যাটাগরিগুলোতে আমরা অপারেট করি প্রতিটা ক্যাটাগরিতে কিন্তু টপ 5টা ব্র্যান্ডের মধ্যে একটা আমাদের আছে। সো দ্য রেজাল্ট স্পিক্স ফর ইটসেলফ, যে আমরা আমাদের পণ্যের মান, তার সহজলভ্যতা, তার অ্যাফোর্ডেবল প্রাইস, এই কম্বিনেশনে ভোক্তারা আমাদের পণ্য বেছে নিচ্ছেন। সো আই উড সে যে সো ফার সো গুড, অ্যান্ড উই আর ট্রাইং টু বি বেটার। আপনার শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা এবং নেতৃত্বের যে ধরন, তাই এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের আধুনিকায়ন, কৌশলগত সিদ্ধান্ত, অপারেশনাল দক্ষতায় কিভাবে প্রভাব ফেলছে সেটা আপনি নিজে আসলে কিভাবে মূল্যায়ন করেন? আমি এসএমসিতে জয়েন করেছি 2 বছর আগে, 2 বছর 1 মাস। সো এই এসএমসিতে জয়েন করার আগে আমি বিভিন্ন দেশে এবং দেশের বাইরে কাজ করেছি, এবং আমার অভিজ্ঞতা মূলত হচ্ছে কমার্শিয়াল ডোমেইনে। আর এসএমসি যেভাবে অপারেট করে এটা আসলে ভেরি ডিফারেন্ট ফ্রম দি কমার্শিয়াল ওয়ার্ল্ড। মানে প্রচলিত যে বাণিজ্যিক ধারা তার থেকে ভিন্ন। জি, প্রচলিত বাণিজ্যিক ধারার সাথে এসএমসির যে বিজনেস মডেল, এই দুটার যে সিনার্জি তৈরি করা, এইটাই আসলে আমি করার চেষ্টা করছি, এবং ইট ইজ এ টাফ জব। আপনি যে সামাজিক বিপণনের যে খাতটি এবং সামাজিক বিপণনের মাধ্যমে আপনাদের যে খাতটি জনস্বাস্থ্য, সেই জায়গার কোনো প্রতিবন্ধকতা বা কোনো চ্যালেঞ্জ নিয়ে আপনি আমাদের নীতি নির্ধারক বা আমাদের পাঠক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? একটা কথা আমি বলতে চাই যে এসএমসির পণ্য আপনি যখনই ব্যবহার করছেন আপনি জানবেন যে আপনি প্রথমত আপনি সঠিক মানের পণ্যটি পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই পণ্যের যে লভ্যাংশ সেটা দেশের জনমানুষের কল্যাণেই ব্যয় হবে। সো আপনারা এসএমসির পণ্য যত ব্যবহার করবেন তত কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়া, মানুষের জীবনমানের উন্নয়ন করা, সেই যে মহৎ উদ্দেশ্য সেটার আপনারা অংশীদার হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বণিক বার্তাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। পাঠক দর্শক, আমরা আমাদের আজকের এই আয়োজনে একটি নির্দিষ্ট খাত নিয়ে আলোচনা করলাম। আমাদের এই আলোচনার উদ্দেশ্য একটি খাত সম্পর্কে সামগ্রিক প্রাসঙ্গিক বিষয়গুলো উপস্থাপন করা। আগামীতে নতুন খাত নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।